নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা গল্প নিরুদ্দেশ প্রাপ্তি হারানো। 4 দিন অতিক্রান্ত হবার পর সেনবাড়ির আবহাওয়ায় টান লাগল। মাধুরী নিচু গলায় শাশুড়িকে জানালো, মা, বাবাকে ওর খবর নিতে বলবেন। কেন, কদিন হলো? ফুল তুলতে তুলতে শোভনা প্রশ্ন করলেন। 4 দিন। সে কি, ও তো 2 দিনেই ফিরে আসে। তোমাকে কিছু বলে যায়নি? নীরবে মাথা নাড়ল মাধুরী। শোভনা আর চোখে পুত্রবধূর দিকে তাকালেন। অনেক খুঁজে খতিয়ে এই মেয়েকে এনেছিলেন তিনি বেয়াক্কেলে ছেলেটাকে বাঁধবার জন্য। এমন সুন্দরী সচরাচর চোখে পড়ে না, ব্যবহারটিও ভারী মিষ্টি। কিন্তু কিছুই হয়নি। সেই মাঝরাতে টলতে টলতে বাড়ি ফেরা, চিৎকার চেঁচামেচি, অবিরত শহরের মানুষের নালিশ এবং পুলিশের শাসানি একটুও বন্ধ হয়নি। না, ঠিক হলো না। 6 মাস হলো। বিয়ের 2 মাস পর থেকেই চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে না। কখন বাড়িতে আসছে, কখন বের হচ্ছে, টের পাওয়া যাচ্ছে না। শোভনা বললেন, ঠিক আছে, যাও, আমি দেখছি। মাধুরী ফিরে গেল। মেয়েটার শরীরে ঈশ্বর সব দিয়েছেন। শোভনার নিজের যৌবনের দিনেও এত পাননি। অথচ ছেলেটা এসব চোখ মেলে দেখল না। ভাগ্যিস ওর বাপ নেই, মায়ের অবস্থা ভালো নয়, নইলে এই মেয়েকে 1 মাসও ধরে রাখা যেত না। ঠাকুর ঘরে বসেও শোভনার অস্বস্তি হচ্ছিল। 4 দিন উধাও হয়নি কখনো ছেলেটা। যখন পেটে কিছু থাকে না তখন খুব ভালো ব্যবহার করে, অমন ছেলে হয়ই না। স্বর্ণকমল অত্যন্ত সুদর্শন, দীর্ঘ দেহ, গলা খুলে হাসতে জানে। কিন্তু কতক্ষণ? ঘুমের সময় বাদ দিলে বড়জোর ঘণ্টা 4। তবে ইদানিং একটা কালচে ছায়া পড়েছে শরীরে। 30 বছরের অত্যাচারের চিহ্নগুলো শরীরে ফুটেছে। কোনো কিছুতেই পাল্টানো গেল না তাকে। যে নিজে সুন্দর তার কোনো সুন্দরী পছন্দ হয় না, বুঝতে পারেন না শোভনা। যা কিছু কুৎসিত, যা কিছু কুরুচির ছাপ, তাতেই তার দিকে ঢলে ছেলেটা। ডাক্তার অনিল সেনের ছেলে দল বেঁধে মারপিট করছে। বাড়ির যুবতী কুশ্রী ঝিয়ের সঙ্গে রসিকতা করছে। কি করে, তার কোনো কারণ খুঁজে পান না শোভনা। এই ছেলে 4 দিন উধাও হয়ে আছে। পুজোর ঘর থেকে বেরিয়ে নিচে নামলেন শোভনা। এখন ডাক্তারবাবুর চেম্বারে যাওয়ার সময়। সকালে এই সময় যা কিছু সারতে হয়। শহরের সবচেয়ে দামি এবং ব্যস্ত ডাক্তার অনিল সেন। নিচে নেমে দেখলেন ডাক্তারবাবুর জামা কাপড় পরা হয়ে গেছে। চিরকালই সাহেব মানুষ, নিজের কাজ নিজে করতে ভালোবাসেন। স্ত্রীকে দেখে বললেন, ডাক্তার কেমন আছে? শোভনা মাথা নাড়লেন। তোমার ওষুধে কমবে না। দেখি। হাত বাড়ালেন ডাক্তার। মাসখানেক হলো শোভনার ডান বাজুতে একটা সাদা কালো মেশা দাগ জন্মেছে। প্রথমে ভেবেছিলেন সেতি, কিন্তু একটু একটু করে বোঝা গেল তা নয়। ডাক্তার ওষুধ দিচ্ছেন, অথচ কাজ হচ্ছে না তেমন। শোভনা হাত নাড়ালেন। ও এমন কিছু না, তোমার সঙ্গে আমার কথা আছে। ডাক্তার বললেন, আবার কি হলো? শোভনার গলায় উদ্বেগ। তুমি খোকার খবর নাও। খোকা, কি হয়েছে তবে? ডাক্তারের গলায় বিস্ময়। 4 দিন বাড়ি ফেরেনি।
কিছু বলে যায়নি? না, বলে গেলে তোমায় বিরক্ত করতাম না। বৌমা কি বলছে? এ অবস্থায় একটা মেয়ে কি বলতে পারে? আমি বুঝি না, সত্যিই বুঝতে পারি না। স্বামী মাতলামি করছে, ছোট লোকদের সঙ্গে কি মিশছে, দিনরাত বেশ্যা বাড়ি পড়ে থাকছে, আর স্ত্রী হয়ে বৌমা এসব সহ্য করছে কি করে? ওর তো ইতিমধ্যে ডিভোর্স নিয়ে নেওয়া উচিত ছিল। আমরা কি করে সহ্য করছি? শোভনা স্বামীর মুখের দিকে তাকালেন। তোমার জন্য, নইলে আমি ওকে ত্যায্য পুত্র করতাম। করনি যখন, তখন এটুকু করো। কি করব? ওর একটু খোঁজ নাও। চমৎকার! আমি যত গুন্ডা বদমাস মাতালদের কাছে গিয়ে বলবো, ও মশাই, আমার পুত্ররত্নটিকে দেখেছেন? অসম্ভব। তোমার ছোট ছেলেকে পাঠাও। অনিল সেনের এই কথাগুলো শোভনার হজম করতে হলো। তিনি স্বামীর যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। বেরিয়ে যাবার আগে নিজেই যেন নিজেকে শোনালেন অনিল ডাক্তার, চিন্তা করে কোনো লাভ নেই, ও ছেলের কোনো ক্ষতি হবে না। আরে বাবা, যারা খুন খারাপি করে তারাই তো ওর বন্ধু। যাবে কোথায়? পেটের টান পড়লেই ফিরবে। শোভনা দোতলায় কোণের ঘরে চলে এলেন। ছোট ছেলে অরুণদীপ তো বিছানায় উপুর হয়ে তার কলেজের পড়া করছিল। ফর্সা, দাদার মতনই লম্বা, অত্যন্ত রোগা শরীর। ছাত্র হিসাবে এই জেলার প্রথম সারির। শোভনার একমাত্র গর্বের কারণ। শোভনাকে দেখে অরুণদীপ তো উঠে বসল। কিছু বলবে মা? তোকে একটা কাজ করতে হবে বাবা। স্বর্ণ 4 দিন বাড়ি ফেরেনি, এরকম কখনো করে না। তোর বাবাকে বললাম, তিনি আমলই দিলেন না। তুই একটু খোঁজ নিবি? কোথায় খোঁজ নেব? দাদা কোথায় যায় আমি জানি না। শোভনা এই নিরীহ ছেলেটির দিকে আদরের চোখে তাকালেন। বাড়ল, কিন্তু বড় হলো না। ওর দাদা এই বয়সেই পেতল দিয়ে একটা দাঁত বাঁধিয়ে বাড়িতে অশান্তির ঝড় তুলেছিল। শোভনা বললেন, ওর বন্ধুদের কাছে খোঁজ খবর নে, বড় হয়েছিস, নিজের বিচার বিবেচনা নেই। ছোট্ট একটা শহরে সে কোথায় থাকতে পারে, খুঁজে দেখ। স্বর্ণকমলকে অরুণদীপ তো ইদানিং এড়িয়ে চলে। তার দাদা গুন্ডা বদমাশদের বন্ধু, দিন রাত মদ খায়। এই তথ্যগুলো তাকে ভীষণ হেয় করে। স্বর্ণকমলের ভাই, এই পরিচয় তাকে পীড়িত করে। শোভনা চলে যাবার পর সে খুব বিরক্ত মনে পোশাক পাল্টে বের হতেই মাধুরীকে দেখতে পেল। এই সুন্দরী সুশীলা বৌদিটির প্রতি সে প্রতিনিয়ত আকর্ষণ বোধ করে। প্রায়শই নিজেকে অমল এবং মাধুরীকে চারুলতা হিসাবে কল্পনা করে। কিন্তু স্বর্ণকমল ভূপতি কোশমিন কালেও নয়। অরুণদীপ তো এগিয়ে গেল। বৌদি। মাধুরী মুখ ফিরিয়ে হাসল। মা, পড়া হয়ে গেল? হলো কোথায়? মাতৃদেবীর আদেশ হয়েছে, রামচন্দ্রকে খুঁজতে যেতে হবে। অরুণদীপ তো মাধুরীর সামনে এসে দাঁড়াল। এই শহরে এত সুন্দরী মেয়ে সে আর একটিও দেখতে পায়নি। তাকালেই মন নরম হয়ে যায়, বুকের ভেতরটা কেমন লাগে। মাধুরী মুখ নামিয়েছিল। অরুণদীপ তো শুধাল, দাদা কোথায় যেতে পারে বলো তো? নীরবে মাথা নাড়ল মাধুরী। সে জানে না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দাদাকে ধরে দিচ্ছি। বৌদির জন্য কাজ করার সুযোগ পেয়ে খুশি হল অরুণদীপ্ত। স্বর্ণকমলের ওপর তার যা কিছু রাগ মাধুরীকে দেখলেই উবে যায়। পাড়াতেই স্বর্ণকমলের এক বাল্যবন্ধু থাকে, স্থানীয় স্কুলের মাস্টার। অরুণদীপ্তর সঙ্গে তার পরিচয় ছিল। তাকে দেখে মাস্টারমশাই বললেন,
কি খবর অরুণ? আমার দাদাকে দেখেছেন? কে? স্বর্ণ? না তো। কি হয়েছে ওর? জানি না, 4 দিন বাড়িতে ফেরেনি। ও, তা আমার সঙ্গে তো ইদানিং যোগাযোগ নেই। তুমি বরং থানায় খবর নাও। ও, মেসোমশাই জানেন না বুঝি? তাহলে এক কাজ করো, রঞ্জিতকে চেনো? রঞ্জিত? ওই যে চৌমাথার যে লন্ড্রিটা আছে তার মালিক। তোমার দাদার এখন খুব বন্ধু। ওর কাছে চলে যাও, ও জানতে পারে। সাইকেল চালিয়ে রঞ্জিতের লন্ড্রিতে চলে এলো অরুণদীপ্ত। দোকানটা সবে খুলেছে। বড় গোঁপ মোটাসোটা লোকটাই রঞ্জিত। আসা যাওয়ার পথে দেখেছে অরুণদীপ্ত। সে দোকানে ঢুকতেই জিজ্ঞাসা করল, কি চাই? আমি স্বর্ণকমল সেনের ভাই। সঙ্গে সঙ্গে রঞ্জিতের কপালে ভাঁজ পড়ল। মুখটা যেন কেমন হয়ে গেল। ও, আমার দাদাকে আপনি দেখেছেন? আমি? না তো। কেন? অরুণদীপ্তি হতাশ হল। দাদা কদিন বাড়ি ফেরেনি, তাই। না ভাই, আমার সঙ্গে দেখা হয়নি। আচ্ছা, দাদা কোথায় যেতে পারে বলতে পারেন? রঞ্জিত 2 মুহূর্ত চিন্তা করল, তারপর হেসে বলল, তোমরা কিছু জানো না? না। তাহলে আমার মুখে নাইবা শুনলে। ঠিক আছে, দেখা পেলে পাঠিয়ে দেব। অরুণদীপ্তি বুঝল এখানে দাদার খবর পাওয়া যাবে না। লোকটা যেন তাকে তাড়াতে পারলেই বাঁচে। সে মাথা নিচু করে রাস্তায় নেমে সাইকেলটা ধরে হাঁটতে লাগল। এবার কার কাছে যাওয়া যায়? কোনো সূত্র জোগাড় না করে বাড়িতে ফিরলে খুব অসম্মানের ব্যাপার হবে। চৌমাথায় দাঁড়িয়ে ও মানুষ দেখছিল। এখন অফিসের সময়। রিকশা এবং সাইকেলের মিছিল শুরু হয়ে গেছে। কি করা যায় বুঝতে পারছিল না অরুণদীপ্তি। এই সময় একটা রিকশাওয়ালা এসে সামনে দাঁড়াল। এক ভদ্রলোক ভাড়া মিটিয়ে চলে গেলে রিকশাওয়ালা ওর দিকে তাকিয়ে হাসল। কি খোকাবাবু, এখানে? বিরক্ত হলো অরুণদীপ্তি। এমনি। রিকশাওয়ালাটা অনিল সেনের কাছে ওষুধ নিতে আসে প্রায়ই। সেই সূত্রে বোধহয় ওকে চেনে। হঠাৎ ওর মনে হলো প্রায় রাতেই দাদা নেশা করে রিকশায় চেপে বাড়ি ফেরে। সে রিকশাওয়ালাকে ডাকল, শোনো। রিকশাওয়ালা রিকশাটা নিয়েই সামনে এগিয়ে এলো। অরুণদীপ্তি একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, আচ্ছা, কাল পরশু তুমি আমার দাদাকে দেখেছ? স্বর্ণবাবু? না, কদিন তো দাদাকে দেখিনি। আচ্ছা, তুমি কি রাত্রে দাদাকে কখনো এনেছ? রিকশাওয়ালা হাসল, হ্যাঁ বাবু, অনেকবার। দাদা কোত্থেকে রিকশায় উঠল? রিকশাওয়ালার মুখ কুঁকড়ে গেল। বোধহয় কি বলবে ভেবে পাচ্ছিল না সে। অরুণদীপ্তি সেটা লক্ষ্য করে আশ্বাস দিল, তুমি নির্ভয়ে বলো, দাদাকে পাওয়া যাচ্ছে না। কোথায় নেশা করতো জানলে খোঁজ করতে পারি। এবার রিকশাওয়ালা বলল, সে বড় খারাপ জায়গা বাবু, আমাকে নিয়ে যেতে পারো? আপনি যাবেন? পাড়াটা ভালো না। অরুণদীপ্তির রোগ চেপে গেল। সে দুগ্ধপোষ্য নাকি? কড়া গলায় বলল, দিন দুপুরে গেলে আমার কি হবে? তোমাকে বলছি দাদাকে দরকার, চলো আমি যাব। রিকশাওয়ালা তখনও কিন্তু কিন্তু করছিল। ডাক্তারবাবু জানলে? অবশ্য শহরের অনেকেই জানে স্বর্ণবাবুকে ওখানেই পাওয়া যায়। বেশ, চলুন তবে। খালি রিকশার পেছন পেছন অরুণদীপ্তি সাইকেল চালিয়ে শহরের এক প্রান্তে চলে এলো। এদিকে একটা বড় বাজার আছে, ভীষণ গিঞ্জি এলাকা। বাজার পেরিয়ে একটা গলির মুখে এসে রিকশাওয়ালা তার গাড়ি থামাল। স্বর্ণবাবু এই গলি থেকে বের হয়। অত্যন্ত নোংরা রাস্তা, পাশেই নর্দমা। সেখানে শুয়োরের পাল চড়ছে। 2-3 জন মধ্যবয়সী স্ত্রীলোক এই বেলায় ব্যাগ হাতে বাজারে যাচ্ছে। অরুণদীপ্ত বন্ধুদের মুখে এই গলির কথা শুনেছে। শহরের
গণিকাদের বাস এখানে। তারা অত্যন্ত নিম্নমানের এবং এই অঞ্চলে কোনো ভদ্রসন্তান পদ ভুলেও পাওয়া দেয় না। ওখানে মদের দোকান আছে? অরুণদীপ্তর অস্বস্তি হচ্ছিল। হ্যাঁ খোকাবাবু, হরিষার দোকান আছে। তারপর কি ভেবে বলল, এক কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন, আমি খোঁজ নিচ্ছি। আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন। আপনার একা যাওয়াটা ঠিক নয়, গলিটা খারাপ। রিকশাওয়ালার পেছন পেছন অরুণদীপ্ত গলিতে ঢুকল। দুধারে চাপা চাপা ঘর। তার বারান্দায় বসে বিভিন্ন বয়সের মেয়েরা গল্প করছে। অরুণদীপ্তর মনে হলো এত কুৎসিত চেহারার মেয়েকে সে একসঙ্গে কখনো দেখেনি। হঠাৎ একজন চেঁচিয়ে উঠল, এই যে নাগর, মুখ তুলে চাও। আরেকটি কণ্ঠ খিলখিলিয়ে উঠল, কচি ছাগল। রিকশাওয়ালা চাপা গলায় বলল, এসব কথায় কান দেবেন না ছোটবাবু, দিলেই পেয়ে বসবে। অরুণদীপ্তর মুখে রক্ত জমেছে। খুব রাগ এবং ঘেন্না লাগছিল তার। দাদা এই জায়গায় মদ খেতে আসে? আশ্চর্য, ওরা নিশ্চয়ই দাদার সঙ্গেও এইসব কথা বলে। হরিষার দোকান ঠিক মাঝখানে। তখন সবে দোকান খুলেছে। রিকশাওয়ালা তাকে দাঁড়াতে বলে ভেতরে চলে গেল। অরুণদীপ্ত দেখল চারপাশে খুব জোরে রেডিও বাজছে, চিৎকার চেঁচামেচি চলছে এবং তারই মধ্যে একটি বালিকা অশ্লীল পোশাক পরে নেচে নিল কয়েক পাক। রিকশাওয়ালা বলল, ছোটবাবু, স্বর্ণবাবু কিন্তু 4 দিন মাল কিনে নিয়ে এখান থেকে। অরুণদীপ্ত হতাশ হয়ে পড়ল। তাহলে? রিকশাওয়ালা বলল, এরা সব স্বর্ণবাবুকে খুব ভয় পায়। মিথ্যে কথা বলবো না, আপনি একজনকে জিজ্ঞাসা করলে সব জানতে পারবেন। হরিষার ছেলে তাই বলল। কাকে? এখানে পদ্মা বলে একটা মেয়ে ছেলে থাকে, 2টো ঘর নিয়ে। একটা ঘরে নাকি স্বর্ণবাবু থাকত। লোকে বলে, তুমি বুঝতেই পারছো ছোটবাবু, আমি আর দাঁড়াতে পারছি না। আমার একটা মেয়েকে স্কুলে পৌঁছে দিতে হবে। তোমাকে ঘরটা চিনিয়ে দিচ্ছি, চলো। রিকশাটা সেখানে সরিয়ে রেখে লোকটা তাকে নিয়ে একটা গলিতে ঢুকল। সরু ময়লা গলি, কোথাও খুব ঝগড়া লেগেছে। টিনের চাল আর কাঠের দেওয়াল দেয়া 2টো ঘর দেখিয়ে রিকশাওয়ালা বলল, এখানে পদ্মা থাকে, তুমি কথা সেরে চলে যাও। এসব জায়গায় বেশিক্ষণ থেকো না। রিকশাওয়ালা চলে যেতে অরুণদীপ্ত নাকে রুমাল দিল। বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে। যা একটা বুড়ো মতন লোক দাওয়ায় বসেছিল। জিজ্ঞাসা করল, কাকে চাই? অরুণদীপ্ত রুমাল সরাল না। এখানে পদ্মা বলে কেউ থাকে? থাকে, কিন্তু এখন ঘরে বসবে না। বুড়ো মুখ ফেরালো। মানে? 7 সকালে বাচ্চা ছেলে ঘরে নেওয়ার মেয়ে পদ্মা নয়। তাছাড়া ওর মেজাজ খুব খারাপ আছে, অন্য ঘর দেখো। এবার বুঝতে পারল অরুণদীপ্ত এবং বোঝা মাত্র সে সংকুচিত হল এবং সেটা এড়াতে বেশ রাগত গলায় বলল, আমার ওর সঙ্গে দরকার আছে, ডাকুন ওকে। বুড়ো একটু অবাক চোখে তাকে দেখল। তারপর বসে বসেই চিৎকার করল, ও পদ্মা, পদ্মা, তোকে ডাকে দেখ। একটু পরেই একটি থ্যাবড়ামুখো স্ত্রীলোক ভেতর থেকে বেরিয়ে এলো। 30-এর নিচে নয় বয়স, মোটা সোটা, কিন্তু বুক এবং পাছা অত্যন্ত ভারী। গায়ের রং বেশ কালো। প্রথম দেখায় খুবই বিরক্তিকর মনে হয় এবং একটু বোকা বোকা দেখায়। কি চাই? ওমা, এ যে দেখছি দুধের দাঁত পড়েনি। আই বুড়ো, তোকে বলিনি এখন আমাকে বিরক্ত করবি না? কোমরে হাত রেখে খেঁচিয়ে উঠল স্ত্রীলোকটি। আপনি কি পদ্মা? সাহস করে বলল অরুণদীপ্ত। হ্যাঁ, নামও জানা আছে দেখছি। আপনি স্বর্ণকমল সেনকে চেনেন? এবার চোখ দুটো যেন মাংসের আড়ালে চলে গেল।
চিনি। উনি আছেন? কে আপনি? আমি ওর ভাই। সঙ্গে সঙ্গে আঁচলটা পিঠে জড়ালো পদ্মা। কিছু মনে করবেন না ভাই, আমি আসুন আসুন। না, দাদা আছে কি না তাই বলুন। 5 মিনিটের জন্য আসুন, এখানে দাঁড়িয়ে থাকলে লোকে খারাপ ভাববে। আপনি স্বর্ণবাবুর ঘরেই বসবেন, দয়া করে আসুন। পদ্মা এতবার অনুনয় করতে লাগলো যে এড়াতে পারল না অরুণদীপ্ত। পাশের ঘরের দরজা খুলে একটা তক্তপোষ পরিষ্কার করে পদ্মা বলল, এখানে তো কোনো ছিঁড়িছাড় নেই ভাই, কষ্ট করে বসতে হবে। আমার কি সৌভাগ্য। অরুণদীপ্ত দেখল ওই তক্তপোষ এবং একটা বালিশ ছাড়া ঘরে কিছু নেই। নেই বললে ভুল হবে, অনেকগুলো খালি মদের বোতল পড়ে আছে। এইটে তার দাদার ঘর? দাদা এখানে ভাড়া নিয়েছিল? এই স্ত্রীলোকটি? অরুণদীপ্তর শরীর গুলিয়ে উঠল। বৌদির শরীরের ছায়া এর থেকে ঢের সুন্দর। দাদা এই প্রায় কুৎসিত স্ত্রীলোকটির সঙ্গে থাকত? ঘিনঘিনে ভাবটা বেড়ে গেল তার। আর ওই স্ত্রীলোকটি এমনভাবে খাতির করছে যেন সে তার পরম আত্মীয়। অরুণদীপ্ত জিজ্ঞাসা করল, দাদা আছেন? মাথা নাড়ল পদ্মা। তারপর জিজ্ঞাসা করল, বাড়িতে ফেরেনি না? ফিরলে আমি এখানে আসবো কেন? কোথায় গিয়েছে জানেন? হঠাৎ আঁচলের কোনা মুখে গুঁজে পদ্মা যেন কান্না চাপল। আমার কথা শুনল না। কি কথা? ওরা ওকে ডেকে নিয়ে গিয়েছিল। বর্ডার থেকে কী সব জিনিস আসবে, অনেক টাকার ব্যাপার। আমার খুব ভয় করছে। পদ্মার গলার স্বরে একটা কান্নার টোকা। কারা ডাকতে এসেছিল? অরুণদীপ্ত অবাক হয়ে গেল। 4 জন, ওর পরিচিত, নাম বলতে পারবো না। ওরা আমাকে কেটে ফেলবে। তবে স্বর্ণবাবুর যদি কিছু হয় তাহলে আমি ছেড়ে দেব না। দাদা এই ঘরে থাকতো? হ্যাঁ, সারাদিন এখানে শুয়ে মদ খেত, আমার কাজে বাধা দিত না। অরুণদীপ্ত ভেবে পাচ্ছিল না বাড়ি ফিরে দাদার এইসব ঘটনা বৌদিকে বলতে পারবে কিনা। সে উঠল। দাদা যদি ফেরেন তাহলে বাড়ি যেতে বলবেন। পদ্মা বলল, সে তো নিশ্চয়ই, আমি তো জোর করে রোজ ওকে বাড়ি পাঠাতাম। অরুণদীপ্ত বেরিয়ে আসছিল। পদ্মা বলল, আপনি প্রথম এলেন, একটু মিষ্টি খেয়ে যাবেন না? অরুণদীপ্ত জবাব দিল না। এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে তত ভালো। ফাঁকা রাস্তার প্যাডেল ঘোরাতে ঘোরাতে অরুণদীপ্ত ব্যাপারটা আরও একবার খতিয়ে দেখল। মাধুরীর মতো অমন সুন্দর বউকে ছেড়ে দাদা ওই পাড়ায় ঘর নিয়ে মদ গিলত? আর পদ্মার বেঢপ স্বাস্থ্য ছাড়া আর সব যে কোনো ঝিয়ের চেয়েও অস্বস্তিকর। দাদা তাই নিয়ে পড়ে থাকত। মেয়ে ছেলেটা অবশ্য তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, যেন স্বর্ণবাবুর আত্মীয় ওর নিকটজন। এসব কথা বাড়িতে বলা চলবে না। কিন্তু দাদা কোথায় গিয়েছে? পদ্মা বলল 4 জন লোক দাদাকে ডেকে নিয়ে গিয়েছে। দাদা কি স্মাগলিংও করত? হয়তো, কারণ দাদার কোনো রোজগার ছিল না এবং বাড়ি থেকে ওর টাকা পয়সা নিত না। বিয়ের সময় দাদা ব্যবসা করছিল, কিন্তু বিয়ের পরই সেটা তুলে দেয়। অন্য পথে টাকা না এলে দাদার খরচ চলত কি করে? ওই পাড়ায় বাড়ি ভাড়া, মদ খাওয়ারও তো খরচ আছে। এলোমেলো কিছুক্ষণ সাইকেল চালিয়ে অরুণদীপ্ত হাসপাতালের সামনে এসে পড়ল। আচ্ছা, দাদার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে? তাহলে ওরা খবর পেত। স্বর্ণ সেনকে এই শহরের প্রত্যেকটা মানুষ চেনে। তাছাড়া বাবার তো বিরাট পরিচয়, অত বড় ডাক্তার এই শহরে দ্বিতীয়টি নেই। অরুণদীপ্তর মনে পড়ে ছেলেবেলায় সে দাদাকে অন্য রকম দেখেছে। খুব ভালো ফুটবল খেলত, হৈ হৈ করত সর্বক্ষণ। সেই দাদা বড় হয়ে যা কিছু সুন্দর, তার থেকে এমন দূরে সরে গেল কি করে?
বাড়ি ফিরে আসার সময় ওর মনে পড়ল পদ্মা সেই 4টে লোকের নাম বলেনি। বললে লোকগুলো নাকি পদ্মাকে মেরে ফেলবে। লোকগুলো কে? কথাটা বাবাকে বলা দরকার, কিন্তু বাবাকে সে সবসময় এড়িয়ে যায়। অত রাশভারী এবং রাগী মানুষ, ছেলেবেলা থেকেই একটা দূরত্ব থেকে গেছে। কি করা যায়? শোভনা ছোট ছেলের মুখে শুনলেন কোনো খবর পাওয়া যায়নি। মুখ ভার হয়ে গেল তার। অরিন্দীপ্ত আর বৌদির সামনে গেল না। খেয়ে দিয়ে কলেজে যাবার জন্য তৈরি হচ্ছে। এমন সময় অনিল সেন বাড়ি ফিরলেন। দারোগাকে বলে এলাম খোঁজ খবর নিতে, আর বলতে গিয়ে যা শুনে এলাম তাতে আর এই শহরে থাকা যাবে না। শোভনা চকিতে চারিপাশে তাকিয়ে নিলেন। আস্তে আস্তে বলো, কি শুনলে? তোমার ছেলে বেশ্যা বাড়িতে বসে মদ খেত। এর আগেও একাধবার ওই ধরনের কথা কানে এসেছিল, বিশ্বাস করিনি। আজ খোদ দারোগার মুখে শুনলাম। চোখ বন্ধ করে চেয়ারে বসে রইলেন ডাক্তার অনিল সেন। যা শুনেছে শুনেছ, এই নিয়ে চেঁচামেচি করো না, বৌমার কানে যেন না যায়। কার উপর চেঁচামেচি করব? ঘরের সুন্দরী বউদের চিরকালই বেশ্যারা হারিয়ে দেয় না। ঠিক আছে, তোমরা সরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। অনিল সেন হাত নাড়ালেন। দরজার পাশে দাঁড়িয়ে এই কথাগুলো শুনে অরুণদীপ্তর বুক থেকে যেন পাথর নেমে গেল। যাক, কোনো কথা তাকে মুখ ফুটে বলতে হবে না। বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে অরুণদীপ্ত থানায় গেল। সারাটা দুপুর ওই 4টে লোকের কথা মাথার মধ্যে পাক খাচ্ছে। পুলিশ যদি পদ্মাকে জিজ্ঞাসাবাদ করে তাহলে নিশ্চয়ই একটা সূত্র পাওয়া যাবে। সে ঠিক করেছিল চুপি চুপি দারোগাবাবুকে খবরটা দিয়ে আসবে। এর আগে কখনো সে থানায় ঢোকেনি। চারধারে পুলিশ এবং বিচিত্র চেহারার লোকজন। স্লিপ পাঠিয়ে শুনল দারোগাবাবু খুব ব্যস্ত, এখনই বের হবেন। কিন্তু তার ডাক এলো। ঘরে ঢুকে দেখল কয়েকজন অফিসারের সঙ্গে দারোগাবাবু কথা বলছেন। তাকে দেখে কথা থামিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি ডাক্তার সেনের ছেলে? হ্যাঁ। কি দরকার বলুন, আমি খুব ব্যস্ত। আপনার দাদার ব্যাপার তো? কিছু মনে করবেন না, উনি শহরে নেই জেনে আমরা নিশ্চিত হয়েছি। শুধু ডাক্তার সেন খুব শ্রদ্ধেয় মানুষ, তাই দারোগাবাবু জানালেন। একজন অফিসার মনে করিয়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, স্যার, ওই ডেড বডির কথা বলবেন বলেছিলেন ডাক্তারবাবুকে। ও হ্যাঁ, গত 3 দিনে আমরা 2টো বেয়ারিশ ডেড বডি পেয়েছি। আমার লোকে আইডেন্টিফাই করতে পারেনি, আপনারা দেখতে পারেন। ডেড বডি? অরুণদীপ্ত কেঁদে উঠল। হ্যাঁ, একটা নেপালির, নিশ্চয়ই আপনার দাদা নন। অন্যটি মনে হচ্ছে বুড়ো মানুষের, তবে ডিসফিগার্ড, মাথার চুল সাদা। অরুণদীপ্ত হাঁপ ছেড়ে বাঁচল। আমার দাদা বুড়ো নয় জানি, তাই গা করিনি। এটা আমাদের একটা রুটিন চেক, দারোগাবাবু বললেন। আমি একবার দেখব দারোগাবাবু। মেইলি গলা শুনে চমকে উঠল অরুণদীপ্ত। সে দেখল ঘরের এক কোনায় বেঞ্চিতে বসে আছে পদ্মা। ও যে এই ঘরে আছে তা সে লক্ষ্যই করেনি এতক্ষণ। তখন থেকে নাকে কাঁদছে। ল্যাংটো ব্যাটা ছেলে না দেখলে শুকোচ্ছে না। স্বর্ণবাবু কোথায় গিয়েছে তুমি জানো না? না বাবু, আমি তো বারবার কিছু বলে যায়নি সে। ওষুধ খাবে নাকি? আমি সত্যি বলছি বাবু, উনি শুধু আমার ওখানে থাকতেন, আর কিছু না। নে কি লীলা করতেন, নীল মাখাতেন না? ঠিক আছে, যাও, কিন্তু ডাকলেই যেন পাই। আর মিথ্যে কথা বলেছ জানলে চামড়া ছড়িয়ে নেব। দারোগাবাবু টুপিটা তুলে নিয়ে বললেন, আচ্ছা ভাই, আপনার বাবাকে বলবেন, আমরা চেষ্টা করছি। অরুণদীপ্ত বলতে গেল যে এই মেয়ে ছেলেটা 4টে লোকের খবর জানে, ওকে চাপ দিন। কিন্তু তার আগে পদ্মা হাউ হাউ করে কেঁদে উঠল।
দারোগাবাবু, আমাকে একবার মরা দেখতে দেবেন? দারোগাবাবু বললেন, আশ্চর্য, ও দুটোর সঙ্গে স্বর্ণবাবুর কোনো মিল নেই, তবু দেখতে চাইছো কেন? আর তোমার চেয়ে ওর ভাইকে দেখালে বেশি কাজে হবে। ওই যে আজ বললেন পাহাড়ে পাওয়া গিয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? পাহাড়ের কাছেই তো বর্ডার। হ্যাঁ, স্বর্ণবাবু কিছুদিন আগে বর্ডারের কথা বলছিলেন। আই সি। এতক্ষণ বলনি কেন? অনেক কথাই তো বলতো, সব মনে রাখা যায়। দারোগাবাবু বললেন, কিন্তু এই লোকটা তো বুড়ো। আপনি কি দেখবেন? প্রশ্নটা অরুণদীপ্তকে। অরুণদীপ্ত বলল, যদি বুড়ো মানুষ হয় তাহলে দেখে কি করব? তাছাড়া আমার দাদার চুল সাদা ছিল না। এই সময়ে বাইরে হইচই শুরু হলো। দারোগাবাবু অফিসারদের নিয়ে বেরিয়ে যেতে অরুণদীপ্ত আর দাঁড়াল না। এই মুহূর্তে দারোগাকে ওসব কথা বলা যাবে না। পদ্মাকে যখন পুলিশ এখানে এনেছে তখন কাল সকালেই বললে চলবে। সে হনহন করে বারান্দা ডিঙিয়ে সাইকেলে উঠল। পদ্মার সঙ্গে কথা বলার প্রবৃত্তি তার ছিল না। অনিল সেনের বাড়ির পেছনে সুন্দর বাগান এবং পুকুর ঘাট আছে। অপরাহ্নের ম্লান ছায়ায় সেই ঘাটে বসে শরীরের জল দেখছিল মাধুরী। দুদিন না বলে কয়ে যে উধাও হয়ে গিয়েছে, সে 4 দিন হতে পারে। তবু 4 দিন, তাই সে শাশুড়িকে জানিয়েছিল। স্বর্ণকমল কখন আসে কখন যায় এবারের কেউ খবর রাখে না। বেশিরভাগ দিন বাড়িতে খায় না, থাকলে ঘর ছেড়ে বের হয় না। অনেক কান্নাকাটি, অনেক চেঁচামেচির পর এখন সম্পর্কটা থিতিয়ে রয়েছে। স্বর্ণকমল সেদিন নেশার ঘরে বলছিল, কেন পড়ে আছো বুঝি না, চেহারা ভালো, স্বাস্থ্য ভালো, ডিভোর্স চাও, দিয়ে দিচ্ছি। আমি কি দোষ করলাম? মাধুরী স্পষ্ট শুধিয়েছিল। কিছু না, সুন্দরী মেয়ে আমার সহ্য হয় না, পুতুল পুতুল লাগে। তাহলে বিয়ে করলে কেন? এই কেনর উত্তর যদি জানতাম। ডাক্তার অনিল সেনকে জিজ্ঞাসা করো আমি কেন বিয়ে করেছি। তাছাড়া তোমাকে দেখলে আমার এটুকু উত্তেজনা আসে না। মাধুরী কিছুই দেখছিল না। একটা অবশ অনুভূতি সর্বাঙ্গে নিয়ে বসছিল। 8 মাস তো হয়ে গেল। এবার বাপের বাড়ি চলে গিয়ে সম্পর্ক চুকিয়ে ফেললেই হয়। লোকটা তো তাই চাইছে। আর এখন যদি সে মুক্ত হয় তাহলে... মাধুরী 2 হাতের বেড়ে চিবুক রাখল। না, পুরুষের অভাব হবে না তাকে স্বীকৃতি দেবার জন্য। এই 8 মাসে লোকটার উপর তার একটুও মায়া পড়েনি। নিজের কাছেই অবাক লাগে, সে এখনো কুমারী রয়ে গেল। মাধুরী সিদ্ধান্ত নিল, এবার লোকটা ফিরলে কথা বলে ছেদ টানতে হবে। তার বিয়ের আগে তো কিপা প্রার্থীর অভাব ছিল না, তাহলে নিজেকে সে বঞ্চিত করবে কেন? মাধুরী দেখল কি একটা পুকুরে পড়ল। শব্দ হলো, ঢেউ কাঁপুনি ছড়ালো এবং একসময় মিলিয়ে গেল। বাহ, চমৎকার! কি ভাবছ বৌদি? মাধুরী চমকে মুখ তুলল, তারপর হেসে বলল, আমার ভাগ্যটার কথা। দূর, ওসব ভেবে কি হবে, ওঠো তো। অরুণদীপ্ত তাগাদা দিল। কেন? এক জায়গায় বসে থাকতে হবে না, দাদা দাদার মতো আছে, তুমি তোমার মতো থাকো না। চলো হাঁটি। অরুণদীপ্ত হাত বাড়ালো। কি নিয়ে থাকবো অরুণ? কত কি আছে পৃথিবীতে। ছেড়ে দাও এসব কথা। কোনো খবর আসেনি না? না, খবর না আসা পর্যন্ত আমি যেতেও পারছি না। যাবে? কোথায় যাবে? তোমাদের বাড়িতে আমার সংসার করা হলো না অরুণ। তোমার দাদা আমাকে ডিভোর্স দিতে চাইছেন। এভাবে তো কোনো মানুষ থাকতে পারে না। ভেবেছিলাম 1 বছর দেখব, কিন্তু না, ও ফিরে এলেই আমি চলে যাব। এই সময় একটি চাকর বাগানে এসে দাঁড়ালো। ছোটবাবু আপনাকে ডাকছে। কে? একটা মেয়ে ছেলে,
নাম জানি না। অরুণদীপ্ত অনুমান করতে পারছিল না। হনহন করে সে সামনের গেটে পৌঁছে হোঁচট খেল। পদ্মা দাঁড়িয়ে আছে, পেছনে সেই বুড়োটা। রাগে মাথায় আগুন জ্বলল। সে চকিত পেছনে ফিরল। না, কেউ নেই। কর্কশ গলায় জিজ্ঞাসা করল, কি চাই? এখানে কেন? পদ্মা যেন সেসব গায়েই মাখল না। তার গলা কাঁপছে। আমি মরা দেখে এলাম। তা আমাদের কি? আমার মনে হচ্ছে, ডুগরে উঠল পর্দা, মনে হচ্ছে ওটা স্বর্ণবাবুর শরীর। কি যাতা বলছো? চিৎকার করল অরুণদীপ্ত। দারোগা বলল লোকটা বুড়ো। ঘন ঘন মাথা নাড়ল পদ্মা। তার চোখ জলে বন্ধ, ঠোঁট টিপে রাখছে। অরুণদীপ্ত আবার আর চোখে বাড়ির দিকে তাকালো। মা দোতলার বারান্দায় এসে দাঁড়িয়েছেন। ওখান থেকে যদিও কোনো কথা শুনতে পাওয়া যাবে না, কিন্তু নিশ্চয়ই স্ত্রীলোকটির পরিচয় জানতে চাইবেন। হঠাৎ পদ্মা বলল, আপনারা একবার দেখুন, আমি প্রায় নিশ্চিত যে উনিই স্বর্ণবাবু। তবু মানুষের তো ভুল হয়। দারোগাবাবু বলছিল যে লোকটার চুল সাদা, দাদার চুল তো কালো। হুম, উনি মাথায় রং মাখতেন। একটু পাকতে আরম্ভ করলেই রং মাখা শুরু করেছিলেন। আপনার মা বৌদিকে জিজ্ঞাসা করুন। পদ্মা তখনও কেঁদে যাচ্ছিল, আর বুড়োটা মাঝে মাঝে বলছিল, কাঁদিস না পদ্মা, কাঁদিস না। অরুণদীপ্ত ভেতরে ভেতরে খুব নার্ভাস হয়ে পড়েছিল। দাদার মাথার চুল সাদা ছিল। একই বাড়ির ছেলে হয়ে সে জানত না। হঠাৎ এই স্ত্রীলোকটিকে সে ঈর্ষা করতে আরম্ভ করল, এবং সেই কারণেই ক্রোধ প্রকাশ করতে পারল অরুণদীপ্ত। কিন্তু তুমি কাঁদছো কেন? বড্ড বাড়াবাড়ি শুরু করছো তুমি। বাহা, আমি কাঁদব না? আমি তো কিছুই চাইনি। একটু কাঁদতে পারবো না? আপনি আর দেরি করবেন না। আমি পুলিশকে বলে এসেছি। আপনি গিয়ে একবার দেখুন। আপনার বৌদি যদি যায় খুব ভালো হয়। আপনারা যদি চিনতে পারেন তাহলে আমি ওই 4 জনকে ছাড়ব না। একবার শুধু বলে দিন ওটা স্বর্ণবাবুর শরীর, তাহলেই আমি বদলা নেব। হিসহিস করে শব্দ করল পদ্মা। এবার নাড়া খেল অরুণদীপ্ত। সেই 4 জনের প্রসঙ্গ মনে পড়ল। সে জিজ্ঞাসা করল, এদের কথা তুমি পুলিশকে বলেছ? মাথা খারাপ? সঙ্গে সঙ্গে ওরা পিছলে বেরিয়ে যাবে। আপনি আসুন, আমি ওখানেই যাচ্ছি। পদ্মা ফিরে গেল বুড়োকে নিয়ে। কিছুক্ষণ কি করবে বুঝতে পারল না অরুণদীপ্ত। পিছনে ফিরলেই মা তাকে ইশারায় ডাকবেনি। না, নিজের চোখে দেখবে সে। নিজের দাদাকে সে ভালো চেনে। কে কি বলল আর সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে? বরং ফিরে এসে মাকে গল্পটা বলা যাবে। অরুণদীপ্ত গেট খুলে বেরিয়ে এলো। নদীর পাশে মর্গ। অরুণদীপ্ত পৌঁছে দেখল পদ্মারা তার আগে এসে গিয়েছে। একজন পুলিশ সেখানে দাঁড়িয়েছিল। অরুণদীপ্ত তার সাহায্যে মৃতদেহের কাছে পৌঁছল। উৎকট পচা গন্ধে মাথা ঝিমঝিম করতে লাগল তার। তখন মর্গে মাত্র 2টো মৃতদেহ। নাকে রুমাল দিয়ে তাদের সামনে পৌঁছে অরুণদীপ্ত দেখল পদ্মাও তার সঙ্গ নিয়েছে। ডোমটা দেখালো। একটা নেপালের তা স্পষ্ট বোঝা যায়। দ্বিতীয়টির দিকে তাকিয়ে চমকে উঠল সে। সমস্ত শরীর কুঁকড়ে উঠল যেন। উফ, কি ভয়ানক! লোকটার চোখ দুটো নেই, 2টো ঠোঁট কেটে নেওয়া হয়েছে। বুকের কাছে বিশাল ক্ষত। হাত এবং পা, কবজি এবং গোড়ালির ওপর থেকে বাদ দেওয়া হয়েছে। থায়ের কাছেও ক্ষত। সমস্ত শরীর বেঢপ ফুলে নীলচে কালো হয়ে রয়েছে। দুবার তাকালেই চোখ বন্ধ হয়ে আসে, এবং চুল সাদা, কিন্তু একটা কালচে ভাব আছে। অরুণদীপ্ত মাথা নাড়ল। না, এ তার দাদা নয়। দাদার শরীরের আকৃতির সঙ্গে মিলছে না।
নাক কান তো সব মানুষের একরকম হতে পারে। সে মাথা নাড়ল। সেটা দেখে পদ্মা বলল, যাতে কেউ চিনতে না পারে তাই ওই রকম কেটে দিয়েছে। স্বর্ণবাবুর বুক আর থায়ের জরুল ছিল, সেইখানটাই কেটেছে। মাথা নাড়ল আবার অরুণদীপ্ত। এ আমার দাদা নয়। দাঁত দেখুন, ভেতরের দাঁত পেতুলের বাঁধানো, চাপা গলায় বলল পদ্মা। ডোম হামুক দেখার ব্যবস্থা করে দিলে অরুণদীপ্ত চমকে গেল। হ্যাঁ, পেতলের দাঁত, এবং পেতলের ওপর এস লেখা, খুব সূক্ষ্মভাবে। তার মাথাটা ঘুরে গেল। কোনো রকমের সামলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। পুলিশটা জিজ্ঞাসা করল, কি চিনতে পারলেন? মাথা নাড়ল অরুণদীপ্ত। না। তারপর প্রায় দৌড়ে বড় রাস্তায় চলে এসে রিকশা নিল। মায়ের ঘরে ঢুকল অরুণদীপ্ত। তার শরীর টলছিল। চেহারা দেখে আঁতকে উঠলেন শোভনা। তারপর উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন তিনি। কি হয়েছে? দাদা মর্গে, ওরা দাদাকে মেরে ফেলেছে। কোথায়? শোভনার মুখে উদ্বেগ। বুঝতে পারছিলেন খবরটা ভালো নয়। একটা আর্তনাদ ছিটকে এলো শোভনার গলা থেকে। কি বললি? বিছানায় বসে দু হাতে মুখ ঢাকল অরুণদীপ্ত। তার শরীর কাঁপছিল। কি হয়েছে আবার খুলে বল। শোভনা ছেলের দুই কাঁধ আঁকড়ে ধরলেন। অরুণদীপ্তর সময় লাগল। স্থির হয়ে বসতে পারছিল না। তারপর এক এক করে সে সমস্ত ঘটনা উগরে গেল। শেষ হওয়া মাত্র শোভনা দাঁতের দাঁত চেপে বললেন, তুই দেখেছিস পেতলের ওপর এস লেখা? মাথা নাড়ল অরুণদীপ্ত। হ্যাঁ। আর শরীর, হাত পা মুখ? চেনা যাচ্ছে না, কিচ্ছু চেনা যাচ্ছে না। পেতলে এস লিখে কেউ দাঁতে বসিয়ে দিতে পারে, পারে না? অরুণদীপ্ত চমকে উঠল। কেন বসাবে? যারা খুন করেছে লোকটাকে তারা লুকোতে চাইবে। আবার এও তো হতে পারে আর একটা লোকের পেতলের দাঁতে এস লেখা ছিল। একটা পেতল দিয়ে মানুষ চেনা যায়? না, আমি বিশ্বাস করি না। যে ছেলেকে আমি পেটে ধরেছি তার শরীর একবার দেখলেই আমি চিনতে পারবো। আমি না দেখা পর্যন্ত তুই কাউকে এসব কথা বলবি না। শোভনার কণ্ঠ কঠোর। পরদিন ভোরে দারোগাবাবু এলেন। আমি বুঝতে পারছি আপনাদের খুব কষ্ট দেয়া হচ্ছে, কিন্তু এখন উপায় নেই। যে লোকটি আইডেন্টিফাই করা যাচ্ছে না তার সম্পর্কে গতকাল একটি স্ত্রীলোক দাবি করেছিল স্বর্ণবাবু বলে। আমরা আমল দিইনি। স্ত্রীলোক? অনিল সেনের চোখে বিস্ময়। হ্যাঁ, বাজারের মেয়ে, কিন্তু আজ সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। খুনি তাকে বাঁচিয়ে রাখেনি। একটা বাজারের মেয়ের সঙ্গে আমার কি সম্পর্ক? আপনার নয়, স্বর্ণবাবুর তো সুনাম ছিল না। বডি যদি স্বর্ণবাবুর হয় তাহলে কেস খুব জটিল হয়ে যাবে। সমস্ত শহরের লোক জেনে গিয়েছে। এখন আপনারা একবার যদি আইডেন্টিফাই করে দেন তাহলে মেয়েটির খুনি সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি, দারোগাবাবু জানালেন। অনিল সেনের চোয়াল ঝুলে পড়েছিল। তবু জিজ্ঞাসা করলেন, আপনি তো স্বর্ণকে চেনেন, আপনি আইডেন্টিফাই করতে পারছেন না? না, কারণ ওর হাত পা চোখ ঠোঁট সব কেটে নেওয়া হয়েছে। শরীরের রং পাল্টে গেছে। চুল সাদা এবং অনেক ক্ষত। চুল সাদা? আমার ছেলের চুল সাদা ছিল না। আমরা তাই জানি, কিন্তু স্ত্রীলোকটি কাল বলেছে স্বর্ণবাবু চুলে রং করত। আজ আমি দেখে সেটা প্রমাণ পেয়েছি। আমার মনে হয় একমাত্র আপনার স্ত্রী এবং বৌমা ছাড়া আর কারোর পক্ষে এই অবস্থায় ওকে চেনা মুশকিল, দারোগাবাবু বললেন। অনিল সেন এবার প্রতিবাদ করল। আমার বাড়ির মেয়েরা মরা দেখতে যাবে? অসম্ভব। ঠিক তখনই শোভনা সেন এলেন। আমি যাব।
তুমি যাবে? অনিল সেন চমকে উঠলেন। হ্যাঁ, ভুল বোঝাবুঝির শেষ হওয়া উচিত। বৌমাকে আমি বলেছি, সেও যাবে। অনিল সেন হতাশ গলায় বললেন, যা হয় করো, আমার আর মুখ দেখানোর উপায় রইল না। তবে ওটা যদি স্বর্ণর হয় তাহলে বৌমা বেঁচে গেল, এইটুকুই লাভ। সমস্ত শহর মর্গের সামনে ভেঙে পড়েছে বললে খুব বেশি বলা হবে না। স্বর্ণকমল সেনের ডেড বডি পাওয়া গিয়েছে পাহাড়ে। এই শহরের এককালের টেরর স্বর্ণকে কেউ খুন করেছে, কিন্তু চেনা যাচ্ছে না ভালো করে। শহরের এক বেশ্যা, যে কিনা স্বর্ণর রক্ষিতা ছিল, সে চিনতে পেরেছে বলেই খুন হয়ে গেছে। রহস্যের গন্ধ এতটা প্রবল যে সবাই ভিড় করে এসেছে খবর পেয়ে। এই অবস্থায় পুলিশের সঙ্গে শোভনা, বৌমা আর ছোট ছেলেকে নিয়ে মর্গের সামনে নামলেন। সাদা ফুলতোলা শাড়ি আর কাজ করা জামা, মাথায় ঘোমটা মাধুরীকে দেখছিল সবাই। শোভনার পোশাকে রুচির ছাপ রয়েছে। চারপাশে গুঞ্জন শুরু হলো। দারোগাবাবু ওদের নিয়ে দরজার সামনে এলেন। আপনারা একটু দূরে থাকবেন, বডি পচেছে, খুব দুর্গন্ধ। একসঙ্গে যাবেন? শোভনা বললেন, আমি আগে যাব। আমি না চিনতে পারলে বৌমা যাবে। দারোগা একটু ইতস্তত করে রাজি হলেন। ডোম নিয়ে গেল ঘরে। শিউরে উঠলেন শোভনা। ভগবান, মানুষ এত নির্দয় হয়! কিন্তু এ কি স্বর্ণ? শরীরের যেসব জায়গায় ক্ষত, সেইখানেই চিহ্নগুলো ছিল। ওর বাঁ হাতের কোড়ে আঙুলের নখ ভাঙা ছিল, সেটাও এখন প্রমাণ করা যাবে না। চিনতে না পেরে সেই দুর্গন্ধটাকে সহ্য করে ফেললেন শোভনা। ডোমকে বললেন, ওদের ডাকো। মাধুরী এলো, মুখে আঁচল চেপে ফ্যালফ্যাল করে দেখল দেহটাকে। এই প্রথম একটা নগ্ন পুরুষের দেহ সে দেখল। স্বর্ণকমল কখনো তার সামনে নগ্ন হয়নি। দারোগা জিজ্ঞাসা করল, চিনতে পারছেন? ওর চুল সাদা ছিল। একদিন চুলের গোড়া দেখেছিল মাধুরী, পরের দিনই কালো। বাইরে রং করে আসতেন, কিন্তু এত সাদা? সে জিজ্ঞাসা করল, দাঁত দেখব? মনে হয় দাঁতটা বাঁধানো ছিল। ও হ্যাঁ, কাল স্ত্রীলোকটি তাই বলছিল বটে, আমার খেয়াল ছিল না। দারোগার নির্দেশে ডোম দাঁত দেখালো। দুটো দাঁত নেই, কিন্তু কোনো পেতল দেখা গেল না। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন শোভনা, না, এ আমার ছেলে নয়। দারোগা ডোমের দিকে ফিরে প্রশ্ন করলেন, পেতলের দাঁত কোথায়? ডোম মাথা নাড়ল। আমি জানে না সাব। দারোগা বিড়বিড় করলেন, কি আশ্চর্য! স্ত্রীলোকটি বলল একটা পেতলের দাঁত আছে, আর এখন দুটো দাঁতই উধাও। তারপর আবার প্রশ্ন করলেন, কাল রাত্রে এখানে কেউ ঢুকেছিল? ডোম প্রতিবাদ করল, নেহি সাব। শোভনা পুত্রবধূকে নিয়ে দরজার দিকে এগোচ্ছিলেন। দারোগা তাকে আবার অনুরোধ করল, মিসেস সেন, ভালো করে দেখুন আর কোনো চিহ্ন আছে কি না। শোভনা মাথা নাড়লেন, কি আশ্চর্য! আমার ছেলেকে আমি চিনব না? দারোগা মাধুরীকে জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হচ্ছে ইনি আপনার স্বামী নন? কি বলবে মাধুরী? স্বর্ণকমলকে যতটা সে দেখেছে তার সঙ্গে এর মিল কোথায়? সে নিচু গলায় বলল, বুঝতে পারছি না। ওরা যখন সবাই বাইরে বেরিয়ে এলো তখনই খবরটা ছড়িয়ে পড়েছে। মা এবং স্ত্রী বলেছে ওটা স্বর্ণকমলের শরীর নয়। নাটকটা জমল না বলে ভিড় পাতলা হলো। দারোগা বললেন, ওই স্ত্রীলোকটির জন্য আপনাদের বিব্রত করলাম, উপায় ছিল না। তবে ভালোই হলো, স্বর্ণবাবু বেঁচে আছেন জেনে নিশ্চিত হওয়া গেল। কিন্তু এই স্ত্রীলোকটি কেন খুন হলো বুঝতে পারছি না। এই সময় স্ত্রীলোকটির মৃতদেহ নিয়ে আসা হলো মর্গে। ক্ষতবিক্ষত চেহারা, কারা যেন কুপিয়ে মেরে গেছে। শোভনা সেদিকে না তাকিয়ে পুত্রবধূকে নিয়ে রিকশার কাছে চলে এলেন। অরুণদীপ্ত রিকশার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। বলল, চিনতে পারলে না?
শোভনা মাথা নাড়লেন। না, তোর দাদা নয়। ওরা বলছিল পেতলের দাঁত ছিল, কিন্তু আমরা তো দেখতে পেলাম না। অত কুৎসিত শরীর তোর দাদার নয়। কথাটা শুনে আঁতকে উঠল অরুণদীপ্ত। সেই 4 জন লোক। চকিতে পদ্মার কথা মনে পড়ল। ওর মুখ দেখে শোভনা ধমক দিলেন। হাঁ করে দেখছিস কি? তাড়াতাড়ি বাবাকে খবর দে। এ স্বর্ণ নয়, আমাদের কিছুই হারায়নি। তিনি মাথা উঁচু করে প্র্যাকটিসে যেতে পারেন। যা। বিহ্বল অরুণদীপ্ত বেরিয়ে গেলে শোভনা রিকশায় উঠলেন। হঠাৎ শোভনা আবিষ্কার করলেন মাধুরী ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে আছেন। অসহিষ্ণু গলায় তিনি ডাকলেন, কি দেখছো ওদিকে? উঠে এসো। মাধুরী নিঃস্ব গলায় বলল, ওই মেয়েটাকে ওরা একঘরে ঢোকাচ্ছে মা। শোভনা বললেন, তাতে তোমার কি? মাধুরী ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আমার কি। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা গল্প নিরুদ্দেশ প্রাপ্তি হারানো। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।